সুইসাইড নোট লিখেছেন শহীদুল ইসলাম রাজন। আজকে থাকছে উপন্যাসটির ৯ম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। 15ই অক্টোবর 2017। রোজ কথা হয় নীলা এবং তার পরিবারের সাথে, নিয়মিত দেখা হয় মায়ের সাথেও। সময়টা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। এখন আর আগের মতো মন খারাপ করে থাকতে হয় না আমার। 25 অক্টোবর 2017। মাকে নীলার কথা বললাম আজ। মা শুনে অনেক খুশি হলেন। নীলা দেখতে কেমন, কি করে, কতটা মায়াবী, নীলাকে ওনার কথা বলেছি কিনা, ওনার সম্বন্ধে নীলা কি বলল, আরও কত শত প্রশ্ন। এবং সবশেষে মা নীলাকে দেখতে চাইলেন। আমিও চাই মা এবং নীলার দেখা হোক, কথা হোক। মায়ের মনটা কিছুটা হলেও ভালো থাকুক নীলাকে দেখে। আমি জানি নীলা মায়ের মন ভালোই রাখবে। নীলার নাম শুনতে মায়ের মুখের অম্লান হাসি বলে দিচ্ছিল সব। 2 নভেম্বর 2017। অবশেষে কাল মা এবং নীলার দেখা হবে। 3 নভেম্বর 2017। যা ভেবেছিলাম তাই হলো। নীলাকে দেখে ভীষণ খুশি হলেন মা। নীলাকে পাশ থেকে উঠতেই দিতে চাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ তো নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমার মতো নীলাকেও অনেক প্রশ্ন করলেন মা। নীলাকে নিয়ে, নীলার পরিবার নিয়ে, এমনকি ওনাকে নিয়ে নীলা এবং তার পরিবারের ভাবনাগুলোও জানতে চাইলেন তিনি, এবং আবদার করলেন সে যেন প্রায় দেখতে আসে ওনাকে। নীলা প্রথমে কথা কম বললেও আস্তে আস্তে মিশে যেতে থাকলো মায়ের সাথে। সেও অনেক কিছু জিজ্ঞাসা করলো মাকে। দুজনের কথোপকথনে আমি চেয়ে দেখলাম নীলার মুখে মায়ের হাসি। মা নীলার জন্য নাস্তা বানাতে চাইলেন, কিন্তু আমি এ বিষয়ে মাকে নিষেধ করাতে কিছুটা কষ্ট পেয়েছেন তিনি। কষ্টটা হাসি মুখে চেপে গেলেও মায়ের চোখে আমি সেটা স্পষ্ট দেখেছিলাম, এবং সে কারণে আমি আর নীলা ভাবলাম মায়ের জন্য কাল আমরা রান্না করে নিয়ে যাব এবং সবাই মিলে একসাথে খাবো। কতদিন মায়ের সাথে একসাথে বসে খাওয়া হয়নি আমার। নীলা নিজ হাতে রান্না করবে মায়ের জন্য। সে জেনে নিল মায়ের পছন্দের তালিকা। মা আগের মতো এখনও ছোট মাছ, ট্যাংরা, হেলেঞ্চা শাক ভাজি, সাথে তেলে ভাজা মরিচ এসব পছন্দ করেন এবং নীলাকে এগুলো রান্না করে আনতে বললেন। কিন্তু মাছগুলো একদিনে না পাওয়া এবং নীলা খাবারগুলো ভালো মতো রান্না করতে না জানার কারণে নীলাকে পরশু সব রান্না করে নিতে বললেন নীলার মা। নীলা বিষয়টা অনেক ভয় এবং সংকোচ নিয়ে জানালো আমাকে। কথাটা শুনে আমার মন খারাপ হয়ে গেল খুব, এবং আমি জানি কাল আমাদের না পেয়ে মাও খুব মন খারাপ করে থাকবেন। মায়ের কাছে কোনো ফোনও নেই যে কল দিয়ে জানিয়ে দেব কাল আমাদের না আসার কথা। মা হয়তো সারাদিন অপেক্ষা করে থাকবেন আমাদের জন্য। 5 নভেম্বর 2017। মাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি আমরা। কাজের খালার কথাগুলো এবং মায়ের ঘুমন্ত চোখ মুখ দেখে খুব অপরাধী মনে হলো নিজেদের। দুজনেই ক্ষমা চেয়ে নিলাম মায়ের কাছে এবং কথা দিলাম মাকে দেওয়া কোনো কথা নড়বড় করব না আর। নীলার হাতের রান্না মা খুব মজা করে খেলেন। রান্নাগুলো সত্যি খুব মজা হয়েছিল। আন্টি নীলাকে দেখিয়ে দিয়েছিলেন সব। এর আগেও আন্টির হাতের রান্না খেয়েছি কয়েকবার। বেশ ভালোই রাঁধেন তিনি। 3 জন একসাথে বসে অনেক মজা করে খেলাম। কাজের খালাও খেলেন আমাদের সাথে। বিকেল পর্যন্ত ছিলাম মায়ের কাছে এবং আমরা সিদ্ধান্ত নিলাম এবার থেকে মায়ের কাছে যাওয়ার সময় কিছু না কিছু রান্না করে নেব। কখনো আমি, কখনো বা নীলা। 11 জানুয়ারি 2018। আমার বাসার চড়ুই জোড়া ভালো নেই। ইদানিং দুজনকে আলাদা আলাদা বসতে দেখা যায়। আগের মতো শব্দ করে না আর। একজন তো প্রায় বসে থাকে একা একা, কখনো বাসায় কিংবা কখনো বাহিরে। অন্য পাখিটিকে সারাদিন দেখা যায় না তেমন, দেখা যায় কেবল শেষ বেলায়, তাও কিছুটা দূরত্বে। 13 জানুয়ারি 2018। বাহিরে ঘোরাফেরা করা চড়ুইটি নতুন একটি ভেন্টিলেটরে খড়কুটো জমাচ্ছে। বাসা বাঁধতেছে নতুন করে, সাথে অন্য আরেকটি চড়ুই। বাসায় থাকা অন্য চড়ুইটিকে দেখা যায়নি আর। অনেক খুঁজেও পেলাম না কোথাও। 12 ফেব্রুয়ারি 2018। কাল 1 ফাল্গুন, বসন্তের প্রথম দিন। নীলা শাড়ি চুড়ি পরে সাজবে আবার। অন্যান্য দিন শাড়ি চুড়ি পরলেও কাল পরবে বিশেষভাবে। এতগুলো বসন্ত একা কাটানোর পর কাল ভিন্ন এক বসন্ত আসবে আমার। 13 ফেব্রুয়ারি 2018। নতুন বসন্তের দিন প্রথম ঝগড়া হলো আমাদের।
আমার এবং নীলার। তার এক মামাতো ভাইয়ের কাছে আমাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দেওয়া প্রসঙ্গে হয়তো তাকে এভাবে বলাটা ঠিক হয়নি আমার, তবুও পরিচয় করিয়ে দিলেও তো পারত। যেখানে তার পুরো পরিবার জানে, সেখানে কোথাকার কোন এক আত্মীয় জানলে কি আর এমন আসবে যাবে তা ঠিক বুঝে উঠতে পারলাম না আমি। আর ছেলেটার তাকানো দেখে মনে হলো সে পছন্দ করে নীলাকে। মূলত সে কারণে আমার রেগে যাওয়া। তবে রেগে মেগে বেশি উল্টাপাল্টা বলে ফেলেছি বোধ হয়। নীলার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আমার। মায়ের সব কথা শোনার পর নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছে। মায়ের কাছে কিছু লুকাতে পারি না আমি, সব বুঝে ফেলেন তিনি। আর এ কারণে হয়তো তিনি মা। কাল ভালোবাসা দিবস, নীলাকে নিয়ে বের হওয়ার কথা ছিল আমার। ঝগড়ার পর থেকেই অনেকবার কল দিলাম, একটা কলও ধরল না সে। মাঝে মাঝে ফোন বন্ধ করে রাখে। ঝুমুরকে দিয়ে রাগ ভাঙাতে হবে নীলার। নীলার মায়ের ফোনে কল দিলে মা অথবা ঝুমুর ধরবে, তখন ঝুমুরকে পাওয়া যাবে আর সব বুঝিয়ে সরি বললে সে নীলাকে আমার হয়ে কিছু বলবে অবশ্যই। 14 ফেব্রুয়ারি 2018। মান অভিমান শেষে দেখা হলো আমাদের। ঘোরাঘুরি করে মায়ের সাথেও দেখা করে আসলাম। 17 ফেব্রুয়ারি 2018। আজ আবারও ঝগড়া হলো আমাদের। আমার এত নিষেধাজ্ঞা সত্ত্বেও সে তার কোনো এক সিনিয়র বড় ভাইকে ফোন নাম্বার দিয়ে দিল। সে জানে এটা আমার ভালো লাগে না একটুও, তাও কেন এমন করলো তা জানা নেই। এবং এটা নিয়ে কথা বলাতে আমার সাথে ঝগড়া শুরু করলো, যা তা বলল। আমি নাকি অতিরিক্ত অধিকার দেখাই, অতিরিক্ত সন্দেহ করি, অথচ একটাবারের জন্য এসবের পেছনে লুকিয়ে থাকা আমার ভালোবাসাটা দেখল না। 22 ফেব্রুয়ারি 2018। আজ প্রথম অনেকক্ষণ ধরে ব্যস্ত ছিল নীলার নাম্বার, 20 মিনিট ধরে। আগে যেখানে কোনো কলের মাঝে আমার কল গেলে যতই দরকারি কল থাকুক না কেন সব কল কেটে আমাকে সাথে সাথে কল করতো, সেখানে আজ সে 20 মিনিট ধরে ব্যস্ত। এবং আরও অবাক করার বিষয় হলো 20 মিনিটের মাঝে অনেকবার আমার কল দেখার পরেও কোনো ফিরতি কল করেনি সে। ফোনের ব্যালেন্স শেষ হলে অন্তত মেসেঞ্জারে নক দিয়ে বলতে পারতো, সেটাও বলেনি। তার কল শেষে আমি কল দেওয়ার পরেও আমার কোনো কলও রিসিভ করেনি। 27 ফেব্রুয়ারি 2018। দিন দিন ঝগড়া বেড়ে চলেছে আমাদের, পাল্লা দিয়ে বেড়ে চলেছে আমাদের দূরত্ব। তার ফেসবুক পোস্ট বেড়ে যাচ্ছে, আমার প্রতি তার অবহেলার পরিমাণও। প্রায় ব্যস্ত থাকে তার নাম্বার। কিছু বলতে গেলে কথা বলে না, সারাদিন বললেও অল্প কয়েক মিনিট। নীলা আর আগের নীলা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে সে। যে নীলা একসময় আমাকে বলতো কেন শাসন করি না তাকে, কেন অধিকার দেখাই না তার উপর, সে এখন আমার শাসনে বিরক্ত, আমার অধিকার দেখানোতে অতিষ্ঠ। যে নীলা আগে তার পোস্টে কমেন্ট করার জন্য জোর করতো আমাকে, সে এখন আমার কমেন্ট ডিলিট করে দেয়। নীলা আর আমার নীলা নেই। 10 মার্চ 2018। নাম্বার ব্যস্ত থাকা নিয়ে নীলাকে জিজ্ঞেস করলে নীলা কখনো তার কোনো আত্মীয় কিংবা কখনো তার কোনো বান্ধবীর কথা বলে এড়িয়ে যায়, অথচ এত মাস ধরে এই কলগুলো আসতো না কখনো। আমি জানি না নীলার মাঝে ঠিক কী চলছে কিংবা সে কী চাচ্ছে, তবে আমার ভয়টা বেড়ে যাচ্ছে দিন দিন। আর ভয়টা হলো নীলাকে হারানোর ভয়, আবার একা হয়ে যাওয়ার ভয়, অন্ধকারে বিলীন হওয়ার ভয়। 27 মার্চ 2018। আমার ধারণায় সত্যি হলো, নীলা আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। বিষয়টা জানতে পেরেছি তার ফেসবুক পোস্টের রিয়্যাক্ট এবং কমেন্ট থেকে। সন্দেহজনক কয়েকজনকে মেসেজ দেওয়ার পর কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত উত্তর দিল আমায়। এই কিছুদিন বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝে বসবাস করছিলাম। আজ সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমার অবিশ্বাসকে, আমার সন্দেহকে সত্য প্রমাণ করে দিল নীলা। ছেলেটার কথা অনুযায়ী বেশ কিছুদিন হলো তাদের নিয়মিত কথা হয় এবং একে অন্যকে নাকি ভালোবাসেও। নীলাকে বিষয়টা জিজ্ঞেস করতেই বরাবরের মতো নীলা অনেক রেগে গেল এবং আমি কেন ছেলেটাকে মেসেজ দিলাম সে নিয়ে অনেক কিছুই বলল। আমাকে অধিকার দেখাতে নিষেধ করলো, তার জীবনে এত বাড়াবাড়ি না করতে বলল। 3 এপ্রিল 2018। আজ প্রথম আমার মা বাবাকে গালি দিল নীলা। ভেবেছিলাম বাবা ছাড়া আর কারো মুখে মাকে নিয়ে খারাপ কথা আসবে না কখনো, অথচ আসলো, নীলার মুখ থেকে আসলো। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার কারণেই আমার মাকে গালি শুনতে হলো। 12 এপ্রিল 2018। মা, আন্টি, ঝুমুর
সবাই কিছুটা আমার বিপক্ষে কথা বলছে, অথচ কেউ আমার করা কাজগুলোর পেছনে লুকিয়ে থাকা ভালোবাসার কথা বলছে না, দেখছে না। তারা কেবল আমার শাসন এবং অধিকার দেখানোর কথাই বলে যাচ্ছে। 17 এপ্রিল 2018। নীলা আজ আরও স্পষ্ট করে জানিয়ে দিল, তাকে যেন তার মতো করে থাকতে দেই, বিরক্ত না করি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার নীলা হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। আমি তাকে কোনোভাবে ধরে রাখতে পারছি না। 25 এপ্রিল 2018। তাকে আটকে রাখার জন্য করা চেষ্টাগুলোই তাকে হারিয়ে ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। 30 এপ্রিল 2018। মাকে নিয়ে গালি শুনতে ইচ্ছে করে না আর। নীলাকেও ছাড়তে পারি না, একদিনের জন্যও না। সে আমার কেবল ভালোবাসা না, সে আমার অভ্যাসও। 2 মে 2018। মাঝে মাঝে ইচ্ছে করে খুন করে ফেলি নীলাকে, কিন্তু পরক্ষণে ভাবি সে হারিয়ে গেলে আর কোথাও খুঁজে পাবো না তাকে, একটা গালি শোনার জন্যও না। 5 মে 2018। পর মহিলার ভাই আজ কল দিয়েছিলেন। বাবা নাকি খুব অসুস্থ, দেখতে চেয়েছেন আমাকে এবং মাকে। ওনার কথা শুনে হাসি পেল খুব। যে মানুষটি আমাদেরকে সহ্য করতে পারতেন না একটুও, তিনি নাকি আবার আমাদেরকে দেখতে চান। এবং ধর্মীয়ভাবে মায়ের পক্ষে দেখা করা তো এমনিতেও সম্ভব না, আর সম্ভব হলেও আমি কখনোই মাকে দেখা করতে যেতে দিতাম না। মাকে অনেক বেশি নির্যাতন করেছে মানুষটার কারণে আজ আমাদের এই অবস্থা। ওনার কারণে আমরা আজ আলাদা আলাদা প্রান্তে। দেখা করব কি করব না এ বিষয়ে কিছু বলিনি তেমন, আর মাকেও জানাতে চাই না বিষয়টা। এমনিতেও নীলার বিষয়টা নিয়ে খুবই হতাশ আমি, তার উপরে এসব কথা আদিক্ষেতা মনে হয় আমার কাছে। 12 মে 2018। সেদিন আমাদেরকে দেখতে চাওয়া মানুষটা আজ আর নেই, আজ সকালে মারা গেলেন। মৃত্যুর পর মানুষগুলো অনেক বেশি পবিত্র হয়ে যায়। আগে কখনো কোনো মৃত মানুষকে এতটা কাছ থেকে এতটা মনোযোগ সহকারে দেখা হয়নি আমার, যেমনটা দেখা হয়েছে মানুষটাকে। মানুষটার চেহারাতে একটা অসহায়ত্ব, একটা একাকিত্ব স্পষ্ট ফুটে উঠেছিল। আমি দেখেছি তার মুখে। কাল একবার দেখতে যাব মানুষটাকে কবরে। 14 মে 2018। নিজের কিছু ভুলের জন্য আমি আজীবনে অপরাধী থাকবো নিজের কাছে। 18 মে 2018। নীলা আমাকে কল দিয়েছিল কেবল সহানুভূতি দেখাতে, করুণা দেখাতে, অথচ আমি ভেবেছিলাম ভালোবাসা থেকেই কল দিয়েছিল, খোঁজ নিয়েছিল। এখন আবার আগের মতো আগের রূপ ধারণ করলো সে ব্যস্ত থাকা, সে বিরক্ত হওয়া, সেই গালি দেওয়া, আমাকে একা করা। 22 মে 2018। আমাদের মতো কিছু সুখ পিয়াসী মানুষ আছে যারা সবাইকে খুব সহজে আপন ভাবে, অথচ আমরা একবারের জন্য বুঝতে চাই না যে বিপরীত মানুষগুলো আমাদের থেকে সবসময় সমদূরত্বে অবস্থান করে। তাই আমরা যত কাছে যাই তারা ঠিক ততটা দূরে সরে যায়। 29 মে 2018। আজ নীলা সম্বন্ধে এমন একটি কথা কানে এলো যা আমার অবশিষ্ট থাকা সকল বিশ্বাসকে নষ্ট করে দিল। আমার বন্ধুরা প্রমাণ হিসেবে নীলার ছবিও তুলে এনেছে। নীলা এমন কিছু করবে আমি কখনো ভাবতেও পারিনি। সে ওই ছেলের সাথে এমন একটা নির্জন জায়গায় ঘুরতে গিয়েছিল যেখানে প্রেমিক প্রেমিকারা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সম্পর্ক করার জন্য যায়। বিষয়টি নীলাকে জিজ্ঞেস করতেই সে আমার মাকে নিয়ে সবচেয়ে বাজে মন্তব্যগুলো করলো। নীলার মা ক্ষমা চাইলেন আমার কাছে এবং একই সাথে নিষেধ করলেন নীলাকে যেন আর কল না দেয়, নীলাকে যেন ভুলে যায়। 4 জুন 2018। আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে নীলাকে আমি আমার করে পেরেছিলাম, অথচ বছর ঘুরতে না ঘুরতে হারিয়েও ফেলেছি। নীলা আজ দূরে, বহু দূরে। একটু কথা বলার সময় পর্যন্ত নেই তার কাছে। সে এখন মহাব্যস্ত। 12 জুন 2018। তোমাকে দেখার এক অদ্ভুত লোভ আমাকে আজীবন দুঃখী করে রাখবে। 18 জুন 2018। অথচ তুমিও জানতে তোমাকে ছাড়া আমার ঠিক কতটা কষ্ট হবে। 22 জুন 2018। আজ মাও নিষেধ করে দিলেন তাকে যেন আর দেখতে না যাই। মা ক্ষমাও চাইলেন এর জন্য। ভাগ্য যাকে নিয়ে একবার খেলা শুরু করে তাকে নিয়ে খেলতেই থাকে। নীলা চলে গেল, বাবা চলে গেল, মাও নিষেধ করে দিল আজ। বিষয়টি আমার কাছে অন্যরকম লাগলো। মা তো কখনো এমন করার কথা না, তবে আজ কেন মা এটা বললেন?
2রা জুলাই 2018। মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারিনি। বেহায়ার মতো মাকে দেখতে চলে গেলাম আজ শেষবারের মতো। মা কেবল নিষেধাজ্ঞা দিয়ে ক্ষান্ত হননি, আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলেও গেলেন। মাকে দেখে মুক্ত পাখির মতো মনে হলো যেন সকল বাধা পেরিয়ে এ বুঝি মুক্ত আকাশে উড়বার জন্য বের হলেন। চোখে মুখে কত সজীবতা লেগেছিল মায়ের। মনে হচ্ছিল গভীর ঘুমে ঘুমাচ্ছেন তিনি। মা সত্যি মুক্ত হয়ে গেলেন এক বন্দি সংসার থেকে, বয়ে বেড়ানো অজস্র যন্ত্রণা থেকে, নীলার অহেতুক গালি থেকে। আমার মা সত্যি মুক্ত হয়ে গেলেন। খুব ইচ্ছে ছিল বাবার কবরের পাশে মায়ের কবরটা দেয়ার, কিন্তু খারাপ লোকটা সেটা করতে দিলেন না। লোকটার সাথে কথা বলার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু মা বাবা বেঁচে থাকাকালীন তো আর একসাথে করতে পারিনি, তাই ভাবলাম দুটো কবর পাশাপাশি থাকবে। লোকটি সেটা দিলেন না, অনুমতি দিলেন মামার বাড়িতে কবর দেয়ার। 3রা জুলাই 2018। আমার কষ্ট হবে ভেবে কেউ পেছন ফিরে তাকায়নি কখনো। 8ই জুলাই 2018। সব কিছুর পরেও নীলাকে বিয়ে করব আমি। অনেক কিছু পাওনা আছে নীলার। পাওনাগুলো শোধ করতে হলে নীলাকে আমার বিয়ে করতেই হবে। বিয়ের পর প্রতিটি পাওনা নীলাকে কড়ায় গন্ডায় পরিশোধ করে দেব। এখনও অনেক কাজ বাকি আমার। 10 জুলাই 2018। একদিনের আত্মহত্যা মহাপাপ বলে আমরা অনেকেই তা ধীরে ধীরে করি। 12 জুলাই 2018। আগামী মাসের 13 তারিখে আমাদের বিয়ে। সব কিছুই নীলার মতামত অনুসারে করলাম। অন্তত এই সময়টা তাকে অগ্রাধিকার দেওয়াটা উচিত। শেষ সময়টা একটু নিজের মতো করে কাটাচ্ছে। আমার হাতে দেওয়া হলো 1 মাস। এই 1 মাসে নিজেকে প্রস্তুত করতে হবে, আরও দুর্বলতা কাটিয়ে উঠতে হবে আমাকে। সব কিছুর জন্য এই 1 মাস যথেষ্ট আমার কাছে। 18 জুলাই 2018। এ বাসা ছেড়ে দিব কাল। সব কিছু গুছিয়ে রেখেছি। বাবার শেষ ইচ্ছে মতো আমাদের পুরাতন বাড়িতে চলে যাব। নীলার পছন্দ অনুযায়ী সব অর্ডার দিলাম। খাট, চেয়ার, টেবিল, আলমারি সহ যা যা লাগে। বাবা আমার জন্য বেশ কিছু টাকাও রেখে গেছেন, সেগুলো দিয়ে সব হয়ে যাবে আমাদের। বাবার ব্যবসাতে বসবে এখন থেকে। মায়ের কাছে যে খালা থাকতেন, ওনাকে নীলা এবং আমি বলে রেখেছি কাল থেকে আমার জন্য রান্না করবেন তিনি, মহিলার জন্য। মহিলার সাথে কোনো কথা বলতে চাই না আমি, এবং সেজন্যই খালাকে রাখা। তাছাড়া খালা মায়ের কাছে ছিলেন বিধায় খুব কাছ থেকে মাকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। মায়ের সুখ, দুঃখ, অসহায়ত্ব, একাকিত্ব সব তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে। মা হয়তো শেষকালে আমার জন্য কিছু বলে গিয়েছিলেন তাকে, যা বলার সুযোগ পাননি তিনি। 22 জুলাই 2018। খালার কথা থেকে আজ অনেক প্রশ্নের উত্তর পেলাম। আমাকে নিষেধ করা, মায়ের হঠাৎ চলে যাওয়া, মায়ের অসহায়ত্ব সহ অনেক কিছু। এবং সব কিছুর মূলে রয়েছে মায়ের দ্বিতীয় স্বামী। তিনি মাকে বাধ্য করেছিলেন আমাকে নিষেধ করতে। মায়ের বাসায় আমার যাওয়া নিয়ে নাকি তার অনেক আপত্তি ছিল, এবং সেই আপত্তি চরম পর্যায়ে পৌঁছালো বাবার চিঠি দেওয়ার পর। বাবার চিঠি দেওয়া নিয়ে তিনি নাকি মায়ের গায়ে হাতও তুলেছিলেন এবং মাকে স্পষ্ট বলে দিয়েছিলেন আমি যেন তার বাসায় আর না যাই। বিষয়গুলো যদি আমি আগে জানতাম, তবে জানোয়ারটাকে আমি অনেক আগেই মেরে ফেলতাম। আর সবচেয়ে বড় হলো, আমার মা খুব সম্ভবত আত্মহত্যা করেছিলেন, কারণ মা মারা যাওয়ার আগের দিন নাকি খালাকে দিয়ে 2 পাতা ঘুমের ওষুধ আনিয়েছিলেন। ঘুম হতো না বিদায় ডাক্তারের কথা মতো মা মাঝে মাঝে ঘুমের ওষুধ খেতেন। তবে মারা যাওয়ার পরের দিন মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে খালা কোথাও সেও ঘুমের ওষুধগুলো আর পাননি, কেবল ওষুধের খালি পাতা ছাড়া। সেই দিনগুলোতে মা নাকি খুব কেঁদেছিলেন। বাবার চিঠি পাওয়ার পর, আমাকে নিষেধ করার পর, এক ঝাঁক একাকিত্বে, এক ঝাঁক অসহায়ত্বে। 30 জুলাই 2018। আজ নিজেকে কিছুটা ভালো লাগছে আমার। আজ আমি আমার মায়ের কষ্টের প্রতিশোধ নিলাম, অনেকটাই। আজ আমি জানোয়ার লোকটিকে খুন করলাম। এই নিয়ে আমার ভয় হচ্ছে না একটুও, বরং আনন্দ হচ্ছে খুব। উল্লাস করতে ইচ্ছে করছে অনেক। বেশ কদিন ধরে ওনার চলাফেরা লক্ষ্য করছিলাম আর সুযোগ খুঁজছিলাম। সুযোগটা পেয়েও গেলাম আজ অন্ধকারে, ঝুম বৃষ্টির রাতে। খুন করে এমনভাবে লাশ লুকালাম যেন কেউ কখনো টেরও না পায়, আর টের পেলেও জানতে না পারে লাশটা কার কিংবা কারা খুন করেছে একে। ভাবতে ভালো লাগছে যে মানুষটি আমার মাকে ভেতরে ভেতরে কষ্ট দিয়ে তিলে তিলে আত্মহত্যা করতে বাধ্য করলো, তাকে আমি আজ নিজ হাতে খুন করতে পেরেছি। 2 আগস্ট 2018। আজ থেকে আমরা ফিরে যাব আমাদের অতীত দিনগুলোতে।
আমার মায়ের এবং বাবার, যে দিনগুলোতে আমাদের মাঝে বাহিরের কেউ ছিল না, না ছিল কোনো পরনারী, না ছিল কোনো জানোয়ার লোক, না ছিল কোনো নীলা। মা আমাকে প্রায় গল্প শোনাতেন সেদিনগুলোর। তখন নাকি আমি খুব ছোট ছিলাম। তখন বাবাও আমাকে অনেক আদর করতেন। বাবাও তার চিঠিতে বলে গিয়েছিলেন আমাদের সুন্দর দিনগুলোর কিছু স্মৃতি। আমি আবার ছোট হয়ে যেতে চাই, আবার ফিরে যেতে চাই বাবা এবং মায়ের কোলে। 4 আগস্ট 2018। এখন নীলা অনেক কল দেয় আমাকে, বিয়ে সংসার নিয়ে জিজ্ঞাসা করে। বোঝাই যাচ্ছে বিয়ে নিয়ে অনেক আগ্রহ কাজ করছে তার মাঝে, আগ্রহ কাজ করছে আমার মাঝেও। তবে আমার এবং তার ভাবনার অবস্থান সম্পূর্ণ বিপরীত। 12 আগস্ট 2018। কাল থেকে আমাদের বিয়ের আয়োজন শুরু হচ্ছে। বিয়ের সাজে সাজানো হচ্ছে বাড়ি। নীলার নতুন জীবন শুরু হতে আর খুব বেশি দেরি নেই, এবং নতুন জীবন শুরু হওয়া মাত্রই তার সমস্ত অধিকার আমি আমার নিজের করে পাব। মূলত তার সমস্ত অধিকার আমার করে পাওয়ার জন্যই তাকে বিয়ে করা। বিয়ে না করলে তার অবহেলাগুলো, আমার মাকে দেওয়া গালিগুলোর উপযুক্ত জবাব কখনোই দিতে পারবো না আমি। 18 আগস্ট 2018। নীলাকে নিষেধ করার পরেও সে পরনারীর সাথে কথা বলছে। বিষয়টি আমার একটুও ভালো লাগছে না। এই পরনারী আমার পুরো পরিবার ধ্বংসের মূল। সে না আসলে আমার বাবা কখনো আমার মাকে নির্যাতন করতো না। সে না আসলে মা কখনো আমাদের ছেড়ে যেতেন না। মায়ের দ্বিতীয় বিয়ে হতো না। পরনারী না আসলে আমার জীবনে হয়তো কখনো নীলাই আসতো না। 18/8/2018। আমি নীলাকে অবহেলা দিয়ে বুঝিয়ে দেব অবহেলা কী জিনিস, ঠিক কতটা ভয়ানক। তবে নীলার পরিবারের কাউকেই কিছু বুঝতে দেব না আমি। আপাতত ঝুমুরের অজুহাতে তাকে দূরে রাখছি কেবল। ঝুমুর চলে গেলে অবহেলার চূড়ান্ত পর্যায়ে নেব তাকে। আর যে রুমে আমি বছরের পর বছর কাউকে ঢুকতে দেইনি, সে রুমে কি করে নীলাকে ঢুকতে দেব? যে নীলা কিনা আমার মাকে যা তা বলে গালি দিত দিনের পর দিন। এ রুমটা কেবলই আমাদের। 22 আগস্ট 2018। কাল ঝুমুর চলে যাচ্ছে। কাল থেকে নীলার কষ্ট আরও বাড়বে। আমাকে করা অবহেলার প্রতিটি মুহূর্তকে মাসুল দিতে হবে তাকে, মাকে দেওয়া গালিগুলোর মাসুলও। 27 আগস্ট 2018। নীলার জন্য খুব মায়া হয় আমার। সে এখন আমাকে একটু কাছে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে থাকে। আমাকে একটু আপন করার জন্য, একটু ছুঁয়ে দেখার জন্য নীলার করার চেষ্টাগুলো দেখে আমার হাসি পায়। আমার মাঝে মাঝে খুব কষ্টও লাগে তার জন্য। হাসি পায় এই কারণে যে একটা সময় ছিল যখন আমি এই মেয়েটার সাথে একটু কথা বলার জন্য অনেক পাগল হয়ে যেতাম, অথচ সে আমাকে বিন্দুমাত্র মূল্য দিত না। বরং আমি এবং আমার মাকে নিয়ে মুখে যা আসতো তাই বলতো, একটুও ছাড় দিত না আমাদের। আর সে মেয়েটি এখন অসহায়ের মতো আমার পায়ের কাছে পড়ে থাকে, কেবল একটু কাছে পাবার আশায়, একটু ভালোবাসা পাওয়ার আশায়, একটু জড়িয়ে ধরবার আশায়। আর কষ্ট লাগে এই কারণে যে নীলাকে তো আমি অনেক ভালোবাসতাম এবং এখনও বাসি। তাই নীলার কষ্টগুলো আমাকেও অনেক কষ্ট দেয় ভীষণ। তাকে কষ্ট দিয়ে আমি নিজেও সারাদিন যন্ত্রণায় ছটফট করি। তবে আমার ভালোবাসা আমি তাকে বুঝতে দিব না, আর প্রকাশ করব না তার কাছে। ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পেতে হয়, তাই কিছু সময় ভালোবাসা অপ্রকাশিত রাখাই শ্রেয়। 30 আগস্ট 2018। নীলা এখন প্রায় মন খারাপ করে থাকে, হয়তোবা আমি কষ্ট দিয়ে বলে, কিংবা ওই ছেলেটাকে মনে করে। 5 সেপ্টেম্বর 2018। নীলা ঘুমিয়ে যাওয়ার পর প্রতি রাতে আমি তাকে মন ভরে দেখি। মেয়েটার মুখের দিকে তাকালে মায়ের কথা মনে পড়ে যায় আমার। মা ঠিক এভাবেই ঘুমাতেন। নীলার চোখ মুখ নিষ্পাপ চেহারা দেখে খুব কান্না পায় আমার। আমি খুব কাঁদি। তাকে আমি আমার করেই রাখবো, কষ্ট দিলেও আমার কাছে রাখবো। সে যদি আমাকে অবহেলা না করত, মাকে গালি না দিত, তবে কখনোই আমি তাকে কষ্ট পেতে দিতাম না, একটুও না। আমি তাকে আগলে রাখতাম, আমার সর্বোচ্চ দিয়ে ভালো রাখতে চাইতাম। কেন যে সে আমার সাথে এসব করলো? এখন আমাকেও দিচ্ছে, নিজেকেও কষ্ট দিচ্ছে। 10 সেপ্টেম্বর 2018। শারীরিক চাহিদা আমারও আছে। নীলাকে ছুঁয়ে দেখা, খুব কাছে টেনে আপন করা, তার মাঝে হারিয়ে যাওয়া, এই ইচ্ছেগুলো বহুকাল থেকে আমি জমিয়ে রেখেছিলাম। কিন্তু শত ইচ্ছে থাকা সত্ত্বেও এখন আর আমি তাকে স্পর্শ করব না একটুও। যখন ভাবি আরেকজনের সাথে কিছু করেছে, তখন তাকে স্পর্শ করতে ইচ্ছে করে না আর, কিছুটা ভয়ে এবং কিছুটা ঘৃণায়।
ভয় হয় যদি নীলা সত্যি কিছু করে থাকে, তবে তাকে কাছে টানতে গেলে হয়তো সেটা প্রতীয়মান হয়ে উঠতে পারে আমার সামনে। আমি যদি বুঝতে পারি সে আরেকজনের সাথে কিছু করেছে, তখন তাকে খুন করে ফেলতে ইচ্ছে হবে আমার। এখন তো তার অস্বীকৃতি আমার মনকে একটু হলেও সান্ত্বনা দেয় যে নীলা আসলেই কিছু করেনি সেদিন। আর তার অস্বীকৃতি নিয়ে আমি কিছুটা ভালো থাকতে চাই। কিছু কিছু জিনিস জানা থেকে অজানাতে থাকা ভালো, এতে অন্তত একটা সুখ পাওয়া যায়। হোক না সেটা একটা মিথ্যে সুখ, তাও তো সুখ। আর ঘৃণা হয় এই কারণে যে যে মানুষটাকে আমি পবিত্র রাখার জন্য কখনো খারাপভাবে স্পর্শ পর্যন্ত করিনি, সে মানুষটা কিনা অন্যের সাথে এত অপবিত্র হয়ে যাবে, সেটা ভাবতেই তো ঘৃণা হয় আমার। 15ই সেপ্টেম্বর 2018। ঘুমন্ত নীলার মুখে আমি প্রায় কান্নার স্পষ্ট ছাপ দেখতে পাই। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। তাকে কষ্ট দিতে আমার ভালো লাগে না একটুও, কিন্তু যখনই ওই দিনগুলোর কথা মনে পড়ে, ঠিক তখনই তাকে কষ্ট না দিয়ে থাকতে পারি না আমি। তার বোঝা উচিত খুব আপন মানুষগুলোর থেকে পাওয়া অবহেলাগুলো কেমন হয়, ভালোবাসার মানুষের দেওয়া কষ্টগুলো কেমন হয়, ঠিক কতটা ভয়ানক হয়। 18ই সেপ্টেম্বর 2018। আমার এ ঘরে চড়ুই পাখিরা বাসা বাঁধতে পারেনি কোনো দিন। তারাও জানে এ ঘরের সবাই ঘর ভাঙার গল্প বনে কেবল। 25 সেপ্টেম্বর 2018। নীলাকে দেখছি না সকাল থেকে। বাবার বাসায় গেছে আজ। অবশ্য এখানে থেকেও বা কী হতো, সারাদিন আমার অবহেলা, চিৎকার চেঁচামেচি ছাড়া। তার চেয়ে বরং কদিন ঘুরে আসুক নিজের মতো করে। তারও তো অধিকার আছে একটু ভালো থাকার। নীলাকে খুব মিস করব এই কয়দিন। তাকে দেখলে আলাদা একটা সুখ কাজ করতো আমার মাঝে, কখনো প্রতিশোধের সুখ, আবার কখনো ভালোবাসার সুখ। তবে যতই মিস করি না কেন, কোনো কল দিব না আমি। কল দিলে সে বুঝে যাবে তার প্রতি আমার দুর্বলতার কথা। তার কাছে আমার দুর্বলতা বোঝাতে চাই না আর। 27 সেপ্টেম্বর 2018। কেটে যাওয়া মেঘ আবার ঘনিয়ে আসছে আমার চারদিকে। ভেবেছিলাম নীলা আর কখনো যোগাযোগ করবে না ছেলেটার সাথে। সে নিজে আমার সামনে সব কিছু থেকে ব্লক করেছিল ছেলেটাকে, কিন্তু তারা যে আমার আড়ালে যোগাযোগ করছে তা আজ নীলার পোস্ট এবং ছবিতে ছেলেটার কমেন্টস না দেখলে আমি কখনোই জানতে পারতাম না। 2 অক্টোবর 2018। নীলার আইডিতে লগ ইন করার পর জানতে পারলাম তারা দুজনে দেখা করবে কাল সকালে। আমি আবারও জিততে জিততে হেরে যাচ্ছি। আমি হারতে চাই না আর। নীলাকে যদি আমি আমার করে না রাখতে পারি, তবে আমি তাকে অন্য কারো হতে দেব না। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হলো ভালোবাসার মানুষটাকে অন্যের পাশে দেখতে পাওয়া, ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে ভাগ করা। নীলা মরে গেলে আমি বাঁচতে পারবো, খুব কষ্ট হবে, তবুও বাঁচতে পারবো, কিন্তু তাকে অন্যের বুকে আমি কখনো সহ্য করতে পারবো না। তাদের দুজনকে মেরে ফেলবো আমি। আমি এভাবে কষ্ট সহ্য করতে চাই না আর। আমি একটু শান্তি চাই, শুধু একটু শান্তি। নীলা এবং ছেলেটি যতদিন থাকবে ততদিন আমার দুশ্চিন্তা রয়ে যাবে। আমি সকল দুশ্চিন্তা কাটাতে চাই। দুশ্চিন্তা নিয়ে আর যাই হোক, কখনো শান্তি পাওয়া যায় না। আমি একটু বাঁচতে চাই নিজের মতো করে। রবিবার, ভোর 5:10। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্ত মিল। রফিক আজাদ। ডায়েরিটা পড়া শেষে ওসি সাহেব নীলাকে ডায়েরিটা দিয়ে বললেন, পড়ুন। নীলা পড়া শুরু করলো। নীলা ডায়েরিটা পড়া অবস্থায় তিনি বারবার নীলার চোখের দিকে তাকাতে লাগলেন, এটা বুঝতে যে শ্রাবণের না বলা কথাগুলো পড়ার সময় নীলার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা, কিংবা কোনো অনুভূতি কাজ করে কিনা। ওসি সাহেব বাকি পুলিশদের জিজ্ঞাসা করলেন পুরো ঘর ভালো করে খুঁজে কিছু পেয়েছে কিনা। তারা জানালো পাশে একটা রুমে রক্তের দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই ঘর থেকে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। ওসি সাহেব রুমের ভেতর কিছু পেয়েছে কিনা জিজ্ঞেস করার পর বাকিরা জানালো রুমের তালা দেওয়া এবং নীলার কাছে ওই রুমের কোনো চাবি নেই। পরে তিনি নিজে গিয়ে দেখে আসলেন এবং নীলাকে জিজ্ঞেস করতে নীলা উত্তর দিল, এটা হলো মায়ের রুম। ডায়েরিতে বহুবার এই রুমের উল্লেখ পেয়ে ওসি সাহেব তালা ভাঙার সিদ্ধান্ত নিলেন, এই ভেবে যে শ্রাবণের গুরুত্বপূর্ণ কিছু না কিছু পাওয়া যাবে এই রুম থেকে।
দরজা ভাঙতে যা চোখে পড়ল তা দেখে ওসি সহ সবাই অবাক হয়ে গেলেন। শ্রাবণ শুয়ে আছে, মৃত। তার রক্তাক্ত দু হাত দিয়ে দুটি কঙ্কালকে আঁকড়ে ধরে, একটি তার মায়ের আর একটি তার বাবার। এ বাড়িতে আসার পর মা বাবাকে আবার আগের মতো এক করার জন্য এবং মা বাবার মাঝে থাকার জন্য তাদের লাশগুলো কবর থেকে তুলে নিয়ে এসেছিল সে। প্রতি রাতে মা বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতো শ্রাবণ, ঠিক যেমনটি এখন ঘুমিয়ে আছে। কেউ যেন আর তাদের মাঝে আসতে না পারে, তাই সবসময় বন্ধ করে রাখত রুমটি। পা দুটিতে তার অসংখ্য ক্ষত। ওই রুমের মতো এখানেও রক্তের দাগ। রুমে ঢুকতে ওসি সাহেব আরও দেখলেন দেয়ালে অসংখ্য লেখা, এই রুমে অন্যদের প্রবেশ নিষেধ। এই জগৎ কেবল আমাদের, আমার মায়ের এবং আমার বাবার। এই আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের পৃথিবী, আরও কত কি। এবং দেয়াল জুড়ে বারবার ফুটিয়ে তোলা হয়েছে 3টি অবয়ব, যাদের পাশে লেখা ছিল আমি, মা, বাবা, বাবা মা আমি, বাবা আমি এবং মা আমরা। তিনি রুমের লেখা এবং অবয়বগুলো দেখতে দেখতে মনে মনে ডায়েরির কথাগুলোর সাথে মেলাতে লাগলেন। নীলা কান্না করতে করতে শ্রাবণের লাশের দিকে ছুটে গেলে পুলিশের মহিলা সদস্যরা তাকে ধরে ফেলেন এবং নিষেধ করেন যে যেন শ্রাবণের লাশ স্পর্শ না করে। ওসি সাহেব খাটের উপর একটি চিঠির খাম দেখতে পেলেন। খামের উপরের সম্বোধন থেকে তিনি বুঝলেন এটি হলো শ্রাবণের মাকে দেওয়া শ্রাবণের বাবার চিঠি। তিনি খামটি খুলতে গিয়েও খুললেন না। আর নীলা তখনও কান্না করতে করতে ওসি সাহেবকে বারবার বলতে লাগলো, আমি আসলে এত কিছু জানতাম না, সব ভুল আমারই, আমার কারণে আজ এত কিছু। কিন্তু নীলার কোনো কথাই কারো কানে পৌঁছালো না, আর না ওসি সাহেবের, না নাজিমের, না শ্রাবণের। এরই সাথে সাথে শেষ হয়ে গেল এই উপন্যাসটি। পুরো উপন্যাসটি তোমাদের কেমন লেগেছে? শ্রাবণের এই সুইসাইড নোট কিংবা তার জীবনের যে ট্র্যাজেডি, সেটা তোমাদের কেমন লেগেছে? বাস্তব জীবনে কি আদৌ এই ধরনের কাহিনী সম্ভব কিনা? আদৌ তোমাদের আশেপাশে এরকম নীলারা আছে কিনা? কিংবা এই পারিবারিক ট্র্যাজেডিগুলো কি তোমরা সম্মুখীন হও কিনা, সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। পুরো উপন্যাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও লিখে দিতে পারো, এবং এর পরবর্তীতে তোমরা আর কোন উপন্যাস আমার কণ্ঠে শুনতে চাও সেটাও জানিয়ে দিতে পারো। দেখা হচ্ছে পরের গল্পে, পরের উপন্যাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।